ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেল থেকে বলছি। আজ আমার আলোচ্য বিষয় ফরাসি বিপ্লবে বুদ্ধিজীবী সম্প্রদায় বা দার্শনিকদের ভূমিকা নিয়ে আলোচনা করব। প্রাক বিপ্লব যুগে ফরাসিবাসীর নানাবিধ যে অসন্তোষ তা বিপ্লবের কারণ সন্দেহ নেই। তবে কেবল আর্থসামাজিক বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা অপূর্ণ থাকলেই যে বিপ্লব সংগঠিত হবে এমন কোনো কথা নেই। তার জন্য প্রয়োজন মানসিক প্রস্তুতি। ঐতিহাসিক রুদে এই মানসিক প্রস্তুতিকেই বলেছেন বিপ্লবী চেতনা। একালে যে কোনো গুরুতর পরিবর্তন বা বিপ্লব ঘটাতে যে প্রস্তুতির প্রয়োজন তা সম্পন্ন করে রাজনৈতিক দলসমূহ। কিন্তু 18 শতকের ফ্রান্সে রাজনৈতিক দলের অবর্তমানে সেই দায়িত্ব পালনে এগিয়ে এসেছিলেন ফিলোসফি বা আলোকপ্রাপ্ত বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ। 18 শতকের ইউরোপীয় জ্ঞানদীপ্তির কথা আগেও আমরা জানি। প্রকৃতি বিজ্ঞান এবং যুক্তির দ্বারা সব কিছুকে বিচার করবার মানসিকতাই ছিল জ্ঞানদীপ্তির প্রধান বৈশিষ্ট্য। জ্ঞানদীপ্তির প্রভাবে উদ্দীপ্ত এক শ্রেণীর সাহিত্যিক, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ সাধারণভাবে দার্শনিক বা ফিলোসফি বলে অভিহিত হতেন, যদিও সকলেই কেবল দর্শনশাস্ত্রের চিন্তাবিদ ছিলেন না। ফ্রান্সে আবির্ভূত এমন কিছু দার্শনিক প্রথম ওই দেশের পূর্বতন শাসন আমলকে তীব্র সমালোচনা করে সেই শাসনের স্তম্ভগুলোকে নড়বড়ে করে দিয়েছিলেন, যার ফলে ওই শাসন থেকে কিভাবে ওই শাসন ব্যবস্থা ভেঙে পড়তে আর সময় বেশি লাগেনি। কারণ ফরাসি দার্শনিকদের এর পিছনে অনেক অবদান ছিল। ফরাসি দার্শনিকদের মধ্যে মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, আবে রেইনাল, দিদেরো, কেসনে, মাবলি, ল্যাঙ্গে, এছাড়া অর্থনীতিবিদরাও নাম বলা যেতে পারে, যেমন কুয়েসনে, তাছাড়া ফিজিওকার্টগণ। এরা কি করেছিল? এরা অ্যালেমবার্ট, হলবার্ট, হেলভেটিয়াস প্রমুখ কি করেছিল? এই ফরাসি বিপ্লবে সাহায্য করেছিল। পুরনো শাসন ব্যবস্থাকে কিভাবে ভেঙে দেওয়া যায় জনগণের মধ্যে চেতনার সঞ্চার করেছিল। ফরাসি দার্শনিকদের মধ্যে আমরা সবচেয়ে খ্যাতনামা ব্যক্তির নাম করতে পারি, তিনি হলেন মন্তেস্কু। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে আইনের মর্মকথা বা স্পিরিট অব দি লজ সবচেয়ে উল্লেখযোগ্য। ইংরেজদের শাসন ব্যবস্থার একজন ঘোরতর সমর্থক ছিলেন তিনি। মন্তেস্কুই তার ক্ষমতা বিভাজন নীতির জন্যই কীর্তিমান হয়ে আছেন। ক্ষমতা বিভাজন বা সেপারেশন অফ পাওয়ার বিশ্লেষণ করে তিনি বলেছিলেন যে শাসন ব্যবস্থার বিচার বিভাগ, আইন প্রণয়ন এবং কার্যনির্বাহী বিভাগকে পৃথক না করতে পারলে স্বাধীনতাকে সুনিশ্চিত করা যাবে না। স্পিরিট অফ লজ বা আইনের মর্মকথা ব্যতীত মন্তেস্কু অপর দুইটি গ্রন্থ হল পারস্যের পত্রমালা বা পার্সিয়ান লেটার্স এবং রোমকদের উত্থান ও পতন বা দি গ্রেটনেস অ্যান্ড ডিকাডেন্স অব দ্য রোমান্স। মন্তেস্কুর রচনা ফরাসিভাষীকে স্বৈরাচারী রাজতন্ত্রের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে সচেতন করে তুলেছিল। ঐতিহাসিক রাইকারের মতে ফরাসি দার্শনিকদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন ভলতেয়ার।
তার আক্রমণের প্রধান লক্ষ্য ছিল চার্চ এবং ধর্মের সঙ্গে যুক্ত অন্ধবিশ্বাস ও কুসংস্কার। আর রাজনীতির ক্ষেত্রে ভলতেয়ার উদারনীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি বলতেন, মানুষের জন্মগত অধিকারকে বলবৎ করতে হলে রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করা প্রয়োজন। ভলতেয়ার রাজতন্ত্রের বিরোধী ছিলেন, অবশ্য এর পরিবর্তে কোনো ব্যবস্থার সুপারিশ করতে তিনি ব্যর্থ হয়েছিলেন। তবে ভলতেয়ারই সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি ফ্রান্সে বিপ্লবের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তার অন্যতম উল্লেখযোগ্য রচনা ইংরেজদের সম্পর্কে পত্রাবলী বা দি লেটার্স অন দ্য ইংলিশ। ফরাসি চিন্তানায়কদের মধ্যে আমরা জ্যাক রুসোর নাম করতে পারি। তিনি সেই সময়ে সমসাময়িক দার্শনিকদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। তিনি তার সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে যে গণতান্ত্রিক আদর্শ তুলে ধরেছিলেন তাতে আভিজাত্যের সনাতনী দাবি ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছিলেন যে জন্মগত অধিকার সমাজের ভিত্তি হতে পারে না। সমাজ নির্ভর করে জনসাধারণের সম্মতির ওপর। রাজনৈতিক সমস্যা সমাধানের যে সূত্র রুসো তুলে ধরেছিলেন তাতে তার বক্তব্য ছিল, সরকারের ক্ষমতার উৎস হল জনসাধারণ, তাই তারা ইচ্ছা করলে সেই সরকারের পরিবর্তন আনতে পারে। রুসোর সামাজিক ও রাজনৈতিক মতাদর্শ ফরাসি বিপ্লবকে যেভাবে প্রভাবিত করেছে তার কোনো মতবাদী তা করতে পারেনি। ফরাসি বিপ্লবের অন্যতম নেতা রোবসপিয়ার সুপরিকল্পিতভাবে রুসোর মতাদর্শের বাস্তবায়নে সচেষ্ট হয়েছিলেন। এছাড়া আমরা ফরাসি ফিজিওক্র্যাটদের কথা বলতে পারি। 18 শতকে ফ্রান্সে ফিজিওক্র্যাট নামে এক শ্রেণীর অর্থবিজ্ঞানীর আবির্ভাব হয়েছিল। ফিজিওক্র্যাটদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন ফ্রাঁসোয়া কেসনে। তিনি তার রচনা অর্থনীতির পঞ্জি বা ইন্ডেক্স ফিজিওক্র্যাট মতবাদের বাইবেল হিসাবে তার এই রচনা স্বীকৃত। কেসনে ব্যতীত মিরাবো, তুরগো প্রভৃতি ছিলেন ফিজিওক্র্যাটদের অন্যতম। অল্প কথায় ফিজিওক্র্যাটরা ছিলেন উদার ও অবাধ অর্থনৈতিক মতবাদ, ফরাসি ভাষায় যাকে লোসেফের বলে তাতে বিশ্বাসী ছিল। এই মতবাদ অনুসারে উৎপাদন, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য অর্থনৈতিক কার্যকলাপ সব কিছু চলবে অবাধভাবে, অর্থাৎ মানুষ নিজে যেটা উত্তম মনে করে সেইভাবেই তাকে ব্যবসা বাণিজ্য চালাতে দেয়া উচিত। রাষ্ট্র কোনোভাবেই তাতে যেন হস্তক্ষেপ না করে বা বাদ না সাধে। অবাধে সব চলবে বন্ধনহীনভাবে। প্রাক ফরাসি বিপ্লব যুগে সনাতন বা সেকেলে অর্থনৈতিক চিন্তার পরিবর্তে ফিজিওক্র্যাটদের মতবাদ নিঃসন্দেহ এক আলোড়ন সৃষ্টি করেছিল। তারা অর্থনীতির উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিরোধিতা করেন। তারা ফরাসি সরকারের শুল্ক নীতির সমালোচনা করেন। তারা দাবি জানিয়ে বলেন, ভূমি হলো সম্পদের উৎস, তাই ফ্রান্সের ভূমির সমস্ত মালিককে কর দিতে হবে। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা নির্ণয় করা দুরূহ ব্যাপার। ফরাসি বিপ্লবের ঐতিহাসিক বা গবেষকরাও এই বিষয়ে একমত নন।
মার্ক স্টিফেন্স প্রভৃতি ঐতিহাসিকদের ধারণা ফরাসিভাষীর ওপর দার্শনিকদের প্রচার ও মতবাদ তেমন কার্যকরী হয়নি। তাদের মতে ফরাসি বিপ্লব রাজনৈতিক ও অর্থনৈতিক কারণেই সংঘটিত হয়েছিল, সামাজিক বা দার্শনিক কারণে নয়। অপরদিকে ঐতিহাসিক তেইন, রুস্তাদ, দুপো প্রমুখ দৃঢ় বিশ্বাস যে দার্শনিকদের প্রভাবেই বিপ্লব এসেছিল। দার্শনিকরা পূর্বতন শাসনামলের সমালোচনা করে সেই পুরনো শাসনের ভিত্তিকে দুর্বল করে দিয়েছিলেন, যার ফলে বিপ্লব সম্ভবপর হয়েছিল। বলা বাহুল্য, উপর্যুক্ত দুটি পরস্পর বিরোধী মতামতের সামঞ্জস্য বিধান করা খুবই কঠিন। তা সত্ত্বেও কয়েকটি মৌলিক ব্যাপার স্মরণ রাখলে দুটি মতামতের আপাত বিরোধিতা কাটিয়ে ওঠা অসম্ভব হবে না। প্রথমত, বিপ্লব অনুষ্ঠানের পূর্বেই অধিকাংশ ফরাসি দার্শনিকের জীবনাবসান ঘটেছিল। তাই ফরাসি বিপ্লবে এদের প্রত্যক্ষ নেতৃত্বদানের কোনো প্রশ্ন ছিল না। সেদিক থেকে বিপ্লবে দার্শনিকদের ভূমিকা হয়তো কিছু নয়, কিন্তু দার্শনিক বা বুদ্ধিজীবীদের কাছ থেকে এমন ভূমিকা আশাও করা যায় না। দ্বিতীয়ত, ফ্রান্স তথা ইউরোপীয়বাসীদের কাছে ফরাসি দার্শনিকদের বক্তব্য সম্পূর্ণ নতুন ছিল না, কারণ জনগণের সার্বভৌমত্ব বা সম্পত্তি ভোগ দখলের কথা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। তথাপি একথা মানতে হবে যে দার্শনিকদের সমালোচক ও যুক্তিবাদী রচনা ফরাসিবাসীকে বিপ্লব সংগঠনের জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলেছিল। ফরাসিবাসীকে বিপ্লবের আঘাত সহ্য করার মতো মানসিক শক্তি জুগিয়েছিল। সবচেয়ে বড় কথা হলো, ফরাসি দার্শনিকদের রচনা ফ্রান্সের চতুর্সীমার বাইরে অর্থাৎ বহিঃ ফ্রান্সে ফরাসি বিপ্লবের বাণী প্রচারে বিশেষ সহায়ক হয়েছিল। তাই বলা যায়, ফরাসি স্বৈরাচারের বিরুদ্ধে দার্শনিকরা তাদের যে বিভিন্ন গ্রন্থে, যেমন মন্তেস্কু, ভলতেয়ারের ক্যান্ডিড ফিলোসফিক্যাল লেটার্স, রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট, এছাড়া মন্তেস্কুর পার্সিয়ান লেটার্স, স্পিরিট অফ লস গ্রন্থে যে স্বৈরাচারের বিরুদ্ধে তারা বলেছিলেন, তা জনগণ পাঠ করে তা জনগণকে উদ্দীপ্ত করতে সাহায্য করেছিল। তাই বলা যায় যে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে বুদ্ধিজীবী এবং বা দার্শনিকরা যথেষ্ট ভূমিকা পালন করেছিল। তবে কোনো একটা বিপ্লব কেবল একটিমাত্র কারণেই সংগঠিত হয় না, বিভিন্ন কারণের সংমিশ্রণে বিপ্লব সংগঠিত হয়েছিল। তার পিছনে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কারণ, বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা থাকতে পারে। তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসি।